হরিচাঁদ ঠাকুর অনেক কাজ করেছেন, আপনাদের দিয়ে কি করবেন? হরিচাঁদ ঠাকুর না খাওয়া মানুষ, লক্ষ লক্ষ মানুষ না খাওয়া মানুষ, এই মানুষগুলোকে টেনে তুলবেন কিভাবে? হরিচাঁদ ঠাকুর কাজটি শেষ করতে পারলেন না। কাজটি কাকে দিয়ে গেলেন? তার যোগ্য ছেলে গুরুচাঁদ ঠাকুরকে। গুরুচাঁদ ঠাকুর কি করলেন? এই গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুর কোথায় ভর্তি করলেন? মক্তবে। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা জীবন শুরু হয়েছে কিন্তু মক্তব দিয়ে। আমি গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। হরিচাঁদ ঠাকুরের যোগ্য উত্তরসূরি এই কারণে বললাম, হরিচাঁদ ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন, যদি কোনো পিতা কোনো স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন যদি তার ছেলে পূরণ করতে পারে, তাহলে আমরা তাকে যোগ্য ছেলে বলতে পারি না? শুধু হরিচাঁদ ঠাকুরের যোগ্য ছেলেই তিনি নন, তিনি শোষিত, বঞ্চিত, রিক্ত, সিক্ত মানুষের ঠাকুর, পৈতে ছাড়া ঠাকুর, যাকে আমরা ঠাকুর বলি। আজকে বংশ পরম্পরায় ষষ্ঠ পুরুষের যিনি নেতৃত্ব দিচ্ছেন পদ্মনাথ ঠাকুর, এরা হচ্ছে পৈতে ছাড়া ঠাকুর, এদের পৈতে লাগে না। সেই গুরুচাঁদ ঠাকুর শুরু করলেন। কিভাবে শুরু করবেন বলেন? কি আছে আপনাদের? এই চণ্ডাল সমাজ নিয়ে এসে কি করবেন? যারা অশিক্ষিত, যাদেরকে চণ্ডাল বলা হয়, যাদেরকে ওই বর্ণবাদীরা চণ্ডাল বলে আখ্যায়িত করেছে, সেই সমাজকে নিয়ে তিনি কি করবেন? দুশ্চিন্তায় পড়লেন গুরুচাঁদ ঠাকুর। রাতারাতি এই সমাজকে টেনে তোলা সম্ভব নয়। তখন গুরুচাঁদ ঠাকুর একে বলে দার্শনিক, যিনি 30 বছর পরে কি হতে পারে, 40 বছর পরে কি হতে পারে, 50 বছর পরে কি হতে পারে, এটা নিয়ে যারা ভাবেন এবং যাদের চিন্তা ভাবনায় যোগ বিয়োগে মেলে, তারাই হচ্ছে দার্শনিক। গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন সেই দার্শনিক যিনি একটা থিওরি বের করলেন, যেই থিওরি দিয়ে এই সম্প্রদায়কে টেনে তোলা যায়, সেটা হচ্ছে শিক্ষা। গুরুচাঁদ ঠাকুর শুরু করলেন। কিভাবে করবেন? কোথায় শিক্ষক, কোথায় ছাত্র, কেউ নাই। গুরুচাঁদ ঠাকুর শুরু করলেন, শিক্ষক তৈরি করলেন। একজন কি যেন নাম আমি ভুলে গেছি, হ্যাঁ, তাকে দিয়ে শুরু করলেন। এরপরে কেউ পড়াইতে চায় না। আর আপনাদের ছেলে মেয়েদের তো প্রশ্নই আসে না, বর্ণবাদীদের স্কুলের ওখানে তো পা রাখাই যাবে না। ইভেন কোনো মুসলমান ছেলে মেয়েকেও কিন্তু ওই ব্রাহ্মণরা কিন্তু জায়গা দেয়নি। সেই জায়গায় এই দক্ষিণ বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলনটা শুরু করেছিলেন হরিচাঁদ ঠাকুর। সেই আন্দোলনের মাঝামাঝি হাত দিলেন গুরুচাঁদ ঠাকুর। খালি হাতে শত শত পাঠশালা নির্মাণ করেছেন গুরুচাঁদ ঠাকুর। একটা স্কুল আপনারা করে দেখান তো, কেমন ক্ষমতা আছে, কত টাকার মালিক হয়েছেন আপনারা? শত শত স্কুল পাঠশালা নির্মাণ করেছেন। কি করতেন জানেন? সিজনের সময়, যখন শুকনোর সিজন, তখন গুরুচাঁদ ঠাকুর অনেকে ডেকে বলতেন, তোর গোয়াল ঘরটা দে, সারাদিন তো গরু বাইরে থাকে, তোর গোয়ালটা দে, ওটাই আমার ছাত্র পড়াই। এরপরে যখন বিকাল হবে তখন হয়তো দেখা গেলো তোর গরু আসলে তখন তো আর পড়বে না। এভাবেও কিন্তু বিভিন্ন গোয়াল ঘরগুলা গুরুচাঁদ ঠাকুর চেয়ে নিলেন। শত 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 স্কুল পাঠশালা এভাবে নির্মাণ করলেন। গুরুচাঁদ ঠাকুরের নির্মাণ করা স্কুলে কিন্তু এদেশের নির্যাতিত মুসলমানরাও লেখাপড়া করেছে। আমার পূর্বপুরুষ কি কৃতজ্ঞতা স্বীকার করে বা না করে, আমি এই কৃতজ্ঞতা পূর্বপুরুষের দায় নিয়ে স্বীকার করছি এবং গুরুচাঁদ ঠাকুরকে ধন্যবাদ জানাই। এই গুরুচাঁদ ঠাকুর কি করলেন? লেখাপড়া শেখানো শুরু করলেন। তখন বলতেন, খাও বা না খাও, ছেলে পেলে স্কুলে পাঠাও, অনেক কিছুই বলতেন গুরুচাঁদ ঠাকুর। আপনারা সবাই জানেন, এই আলোচনা সবার মুখে মুখে। এই গুরুচাঁদ ঠাকুর ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর পরে সবচেয়ে বড় বিপদে পড়লেন। কি বিপদে পড়লেন? এদের লেখাপড়ার শেষে চাকরি নিষেধ, একদম আইন করে নিষেধ করা আছে। এই নমশূদ্র সম্প্রদায়ের চাকরি হবে না, কারণ এরা চণ্ডাল সম্প্রদায়ের। গুরুচাঁদ ঠাকুর দেখলেন মাঝামাঝি এসে লেখাপড়া শেখানো শুরু করে যদি আমি এই চাকরি দিতে না পারি, আর এরা লেখাপড়া করবে না। সুতরাং আমার যে জাতি ছিল, আমার বাবার যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নই থেকে যাবে, আর হবে না। গুরুচাঁদ ঠাকুর সেদিন সিএস মিটকে নিয়ে আন্দোলন করলেন, শুরু করলেন, আইন পাশ করালেন এবং সে সিএস মিটকে নিয়ে সমস্ত চেষ্টা করে, দীর্ঘদিন পরিশ্রম করে সেই
চণ্ডালত্ব মোচন করলেন। কিভাবে মোচন করলেন? যে চণ্ডালদের সাথে এই নমঃশূদ্র সম্প্রদায়ের কোনো মিল তিনি খুঁজে পেলেন না, এটাই কোর্টে প্রমাণ করলেন তৎকালীন ইংরেজদের সময়ে। কিভাবে? একজন চণ্ডালের দায়িত্বটা কি? শ্মশানে মানুষ পোড়ানো, অস্পৃশ্য, তার সাথে কোনো সামাজিকতা, ওঠা বসা, খাওয়া দাওয়া থাকবে না। তাই সেটার সাথে এই নমঃশূদ্র সম্প্রদায়ের তো সামাজিক এবং কোনো মিল নেই। এরা তো কৃষি নির্ভর, এরা জমি জমা করে, এরা ফসল ফলায়, এরা মাছ ধরে, মাছ মানে সব এর মধ্যে দিয়েই মেজরিটি অংশ থাকে। তাহলে এদের চরিত্রের সাথে চণ্ডালের চরিত্র তো কোনো মিল নেই। কিন্তু তারপরও ধর্ম করে কিন্তু এদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। গুরুচাঁদ ঠাকুর সেখান থেকে অবমুক্ত করলেন। এই শিক্ষা শেষে প্রথম চাকরি শুরু হলো। তার প্রথম ব্যাচ হচ্ছে গোপালগঞ্জের যে কৃষ্ণপুরে তারিণী বল, ডাক্তার তারিণী বল ছিলেন ওই ব্যাচের বোধ হয়, হ্যাঁ, আরও অনেকে ছিলেন। এই প্রথম সরকারি চাকরি হলো। তো সেই জায়গাটায় একজন ঠাকুর, আমার মা বাবা আমার জন্য কি করেছেন বলেন? আমি বলছি, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, শিক্ষকরা আমাকে লেখাপড়া শিখিয়েছে, এরপরে দায়িত্ব শেষ, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, চাকরি বাকরি করে দায়িত্ব শেষ। এই জায়গাটায় গুরুচাঁদ ঠাকুর শুরু করেছেন। কি করেছেন? আপনাকে শিক্ষা দিয়েছেন, সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছেন, আপনাকে চণ্ডালত্ব মোচন করেছেন, আপনাকে লেখাপড়া শেষে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এই সমস্ত কাজগুলো কি বাবা মাই করে? করে না, কিন্তু সেদিন গুরুচাঁদ ঠাকুর করেছেন। তো সেই জায়গাটায় আপনাদের জন্য গুরুচাঁদ ঠাকুর যে কাজগুলো করেছেন, সেই কাজের মধ্যে আমি যদি পড়ি, অসাম্প্রদায়িকতা। গুরুচাঁদ ঠাকুর একজন অসাম্প্রদায়িক ঠাকুর ছিলেন। গুরুচাঁদ ঠাকুর আপনাদের জন্য যা করেছেন তা কোনো ঠাকুর করে না, কোনো মানুষ করে না। মানুষের এক ধাপ উপরে, মানুষের এক ধাপ উপরে না হলে মানুষ কিন্তু এভাবে কাজ করতে পারে না। সেটা কীরকম? গুরুচাঁদ ঠাকুর মাত্র ৩৫ বছর বয়সে খুলনা ঈশ্বর গাইনের বাড়ি নমঃশূদ্র সম্প্রদায়ের একটি প্রতিনিধি সভা ছিল, ৫,০০০ প্রতিনিধি ছিল। ওই প্রতিনিধি সভা একটি বক্তব্য রেখেছিলেন। আজকে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বক্তব্য আমরা একটি ঐতিহাসিক বক্তব্য, ৭ই মার্চের ভাষণ একটি ঐতিহাসিক বক্তব্য হিসাবে আমরা চিনি। আচ্ছা, তাই যদি জানি, হিন্দু সম্প্রদায়ের ওই ঈশ্বর গাইনের বাড়ি মাত্র ৩৫ বছর বয়সে গুরুচাঁদ ঠাকুর যে বক্তব্য রেখেছিলেন, সেটিকে যদি আপনারা ধারণ করতেন তাহলে আজকে হিন্দু সমাজের ঐতিহাসিক বক্তব্য হতো। আপনারা ধারণ করেননি। আমি সংক্ষেপে একটু বলতে চাই, তার ভিতরে দুটো কথা। বক্তব্যের মধ্যে যা ছিল, শিক্ষা স্বাস্থ্য পেলে অজয় ভূতলে আর কিবা লাগে ভিক্ষা। যে জাতি সুশিক্ষায় শিক্ষিত, স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তাদের ভিক্ষা করার দরকার নেই। সেদিনকার মাত্র ৩৫ বছর বয়সে গুরুচাঁদ ঠাকুরের বক্তব্য ছিল। সেই জায়গাটায় গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য করতে 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 আজকে আপনারা লেখাপড়া করছেন, প্রাইমারিতে যারা শিক্ষকতা করেন ৩০,০০০-৩৫,০০০ টাকা করে বেতন পান। আর চিন্তা করেন, আজকে ৩৫,০০০ টাকা বেতন পাচ্ছি। বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলো, কলেজগুলো আপনাদের নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের দখলে অধিকাংশ। আমি কিন্তু শিক্ষা ক্যাডার দেখি, কতজন হিন্দু, তার মধ্যে কতজন নমঃশূদ্র সম্প্রদায়, এগুলো মাঝে মাঝে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি। অধিকাংশ আপনারা। কারণটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, কারণটা গুরুচাঁদ ঠাকুর, আর কেউ নয়। এই জন্য আমি মাঝে মধ্যে বলি আলোচনায়, সরস্বতী দেবী যদি বিদ্যা দেবী হয়ে থাকে, আমি তার প্রতি শ্রদ্ধাশীল। শত শত বছর ধরে সরস্বতী দেবীর সামনে বই রেখে পূজা করেছেন, শিক্ষা দিয়েছে সরস্বতী দেবী বর্ণবাদদের। আর যেদিন গুরুচাঁদ ঠাকুরের জন্ম হলো, এই সম্প্রদায়ের মানুষ সেদিন থেকে শিক্ষার আলো দেখা শুরু করলো। সুতরাং সরস্বতী দেবী যদি আপনাদের বিদ্যা দেবী হয়ে থাকে, এই সম্প্রদায়ের মানুষের বিদ্যার দেবদূতী হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। যে বাবা মা, নমঃশূদ্র সম্প্রদায়ের যে বাবা মা গুরুচাঁদ ঠাকুরকে চিনাবে না,
এবং স্কুলে পাঠানোর আগে যদি না বলে যে এই তুমি আজকে স্কুলে যাচ্ছ এই গুরুচাঁদ ঠাকুরের কারণে, যে বাবা মা বলবে না, আমি মনে করি সেই বাবা মা হচ্ছে অকৃতজ্ঞ। কখনো অকৃতজ্ঞ ব্যক্তি মতুয়া হতে পারে না। এই সম্প্রদায়ের মানুষ যে গুরুচাঁদ ঠাকুরকে স্বীকার করবে না, সে মানুষের মধ্যে পড়ে না, অমানুষের মধ্যে পড়বে। সুতরাং আমি দীর্ঘ আলোচনায় যাব না, আর শুধু এতটুকু বলতে চাই, গুরুচাঁদ ঠাকুর হচ্ছে শোষিত বঞ্চিত রিক্তসিক্ত মানুষের ঠাকুর। সে কখনো নমশূদ্রের ঠাকুর হতে পারে না। শুধু যদি বলেন নমশূদ্রের ঠাকুর, ছোট করা হবে গুরুচাঁদ ঠাকুরকে। যে ঠাকুর নিজেই বলেছেন নমকুলে জন্ম হয়েছে আমার, তাই বলে আমি নহি নমর একার, দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, শুষ্ণে শুষ্ণে বলে যত জল চল, শিক্ষাহারা দীক্ষাহারা ঘরে নাহি যার ধন, আমি জানি তাদেরই আপনার জন। এখানে কোথায় লেখা আছে বলেন? এখানে কোথায় নমশূদ্র, কোথায় মুসলমান, কোথায় বৌদ্ধ, কোথায় খ্রিস্টান? এখানে শোষিত বঞ্চিত রিক্তসিক্ত মানুষের কথা বলা আছে। আমি মাহমুদ হোসেন দীপু আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার 6 পুরুষ 7 পুরুষ 8 পুরুষ আগে যদি খুঁজি নমশূদ্রের রক্ত। এই কারণে বলছি, এদেশে বিভিন্ন সময়ে বর্ণবাদের অত্যাচারে, ইংরেজদের অত্যাচার, বর্ণবাদের অত্যাচার, জমিদারদের অত্যাচারে এই নমশূদ্র সম্প্রদায়ের এই ধর্ম ছাড়তে বাধ্য হয়েছিল। আমার 10 পুরুষ আগে আরব থেকে আসেনি, আমার 10 পুরুষ আগে মিডল ইস্ট কান্ট্রি থেকে আসেনি, আমার 10 পুরুষ আগে এখানে এই ভিটা বাড়ি ছিল। সুতরাং এই কারণে গুরুচাঁদ ঠাকুর বলেন, একই জায়গায় তোদের জন্ম, একই রক্ত, একই মাংস তৈরি, একই নদীতে গোসল করিস, একই ধান খাস, তোরা কেন মারামারি করিস? এটা রায়টের সময় গুরুচাঁদ ঠাকুর বলেছিল। গুরুচাঁদ ঠাকুর একজন অসাম্প্রদায়িক ঠাকুর, যে ঠাকুরকে কোনো সাম্প্রদায়িকতার ছোঁয়া ছুঁতে পারেনি। সেই ঠাকুরকে যারা শ্রদ্ধা করবে না, দক্ষিণ বাংলার মানুষ, অত্যাচারে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ গুরুচাঁদ ঠাকুরের কারণে এই লেখাপড়া শিখেছে। হয়তোবা আমার 3-4 পুরুষ আগেও এই গুরুচাঁদ ঠাকুরের বানানো স্কুলে লেখাপড়া করেছে। এই কারণে মতুয়া মিশন, গুরুচাঁদ ঠাকুরের তৈরি মতুয়া মিশন এবং মতুয়া সম্প্রদায়, মতুয়া যারা আছেন, মতুয়া দর্শনে যারা বিশ্বাস করেন, তাদের কাছে কৃতজ্ঞ। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের সবচাইতে সংখ্যা লঘু হচ্ছে বর্ণবাদ। ওরা ব্রাহ্মণ বলে যাদের দাবি করেন, আজকে মেজরিটি কিন্তু আপনারা। 100 জন হিন্দুর মধ্যে প্রায় 90-95 জন কিন্তু আপনারা। আগামী দিনে এই মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দিতে হবে। আমরা বাংলাদেশে এই মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে নেতৃত্বের ভাগ চাই। আমরা আমাদের অধিকার চাই, আমাদের ন্যায্য হিস্সা বুঝে নিতে চাই আগামী দিনের এই পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে, এবং সেটা পদ্মনাভ ঠাকুরকে দিয়েই সম্ভব। সুতরাং শুধু আপনাদের যে জিনিসটি দরকার, হরিচাঁদ ঠাকুরকে বুকে ধারণ করেন, গুরুচাঁদ ঠাকুরকে ভিতরে ধারণ করেন, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। আপনি যদি মনে করেন আপনাকে দিয়ে কিছু হবে না, আপনাকে দিয়ে কোনোদিনই কিছু হবে না। যদি কিছু না হতো তাহলে গুরুচাঁদ ঠাকুর সেদিন আর স্কুল নির্মাণ করতে যেত না। লক্ষ লক্ষ মানুষকে তিনি লেখাপড়া দেখানোর স্বপ্ন দেখাতেন না। আপনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। আজকে পদ্মনাভ ঠাকুর স্বপ্ন দেখে এবং পদ্মনাভ ঠাকুর দেখানোর চিন্তা করে এবং দেখাবে আপনাদের। আগামী দিনে আমরা যেটা দেখতে চাই, মতুয়া মিশনের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক মতুয়া মিশন গড়ে উঠুক, যার সাথে আমাদের মতন ছেলেপেলে সম্পৃক্ত হতে পারে, যাদের নেতৃত্বে বাংলাদেশটাকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই ভূমিকায় থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, কারণ আমার ঘাড়ের উপর তো আছেই। আমি আর সময় নেব না। সবাইকে শুভেচ্ছা। অনেক রাত হয়েছে। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের সম্মেলন সফল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।